নমস্কার, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানবো যে এবছর রথযাত্রা কবে পড়েছে এবং কেন প্রতি বছর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয়। রথযাত্রা ঘিরে আচার অনুষ্ঠান ও হৈ হুল্লোড় চলে টানা 10 দিন ধরে। আগামী 7 জুলাই অর্থাৎ 22শে আষাঢ় পালিত হবে এবছরের রথযাত্রা। সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যাবেন জগন্নাথ দেব। প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন। কলকাতা সহ দেশের আরও অনেক জায়গায় রথযাত্রা পালিত হয়, তবে মূল অনুষ্ঠানটি হয় উড়িষ্যার পুরীতে। হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ ও ব্রহ্মা পুরাণে জগন্নাথের রথযাত্রার উল্লেখ আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এছাড়া রথের দড়িতে টান দিলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। 100 যজ্ঞ করার সমান পুণ্য লাভ করা যায় রথের দড়িতে টান দিয়ে। কেন ভাই বোনকে নিয়ে রথযাত্রা করেন জগন্নাথ দেব? তার পিছনে নানা কাহিনী প্রচলিত আছে। মনে করা হয় দেবী গুন্ডিচা হলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসি। বছরে একবার মাসির বাড়ি গিয়ে 7 দিন থেকে আসেন 3 ভাই বোন। সেখানে তাদের স্বাগত জানিয়ে নানা পুজো অর্চনা ও আচার আচরণ পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মাসির বাড়ি গিয়ে নানা সুখাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। সেখানে তখন তাকে ওষুধ ও পথ্য দেওয়া হয়। সেই সব খেয়ে সুস্থ হয়ে 1 সপ্তাহ পরে ফের রথে করে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তারা। গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রা হলো উল্টো রথ। গুন্ডিচা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আদব দর্শন। এই সময় মহাপ্রসাদে নারকেল, মালপোয়া, লাই, গাজামুগ ইত্যাদি নিবেদন করা হয়। জগন্নাথ ও রথযাত্রার ইতিহাস কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের একটি হলো রথযাত্রা। এই রথযাত্রার উদ্ভব পুরীর জগন্নাথ মন্দির থেকে। আজ আমরা জানবো জগন্নাথ মন্দিরের সেই কাহিনী। তবে তার আগে আমাদের জানতে হবে জগন্নাথ মন্দিরের ইতিহাস। কিভাবে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির, কি বা তার উৎস, সে মূর্তির রহস্যই বা কি? এই কাহিনীর উৎস দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর থেকে। কৃষ্ণের মৃত্যুর পর যখন অর্জুন দ্বারকাতে আসেন তখন যদু বংশের শেষ হয়েছে। অর্জুন কৃষ্ণের দাহ সৎকারের কাজ করার পর দেখেন দেহ তো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু তার হৃৎপিণ্ড তখনও নীল রূপে জ্বলছে। আর তখন অর্জুন সেই জ্বলন্ত হৃৎপিণ্ড জলে ভাসিয়ে দ্বারকার শিশু ও মহিলাদের নিয়ে হস্তিনাপুরে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে লোহার রডে পরিণত হয়ে যায়। অন্যদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান নীলমাধব রূপে তার কাছে আসতে চান। তারপর তিনি পাগলের মতো চতুর্দিকে শ্রী বিষ্ণুর নীলমাধব মূর্তির সন্ধান করতে থাকেন। অবশেষে একদিন সমুদ্রের তীরে তিনি শ্রী বিষ্ণুর নীলমাধব মূর্তি দেখতে পান। সেখানেই নীলমাধবের মন্দির স্থাপন করেন। এরপর একদিন সমুদ্রের জলে স্নান করার সময় তিনি দেখেন একটি নরম লোহার টুকরো ভেসে যাচ্ছে। তিনি লোহার টুকরোটি হাতে নিতেই এক দৈববাণী শুনতে পান। তিনি শোনেন এই নরম লোহার টুকরোটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এবং এটি পৃথিবীতে বরাবরের জন্য থাকবে। এই টুকরোটি যেন জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই স্থাপন করা হয়, আর এমনভাবে এটি করতে হবে যাতে তা কোনোদিন কারোর নজরে না আসে। রাজা ইন্দ্রদ্যুম্ন সে টুকরোটি নিয়ে নীলমাধব মূর্তির মধ্যে রাখেন।
কিন্তু এরপর থেকে তার চিন্তা আরো বাড়তে থাকে, যে এই ভেবে যে কিভাবে জগন্নাথের মূর্তি তৈরি হবে। এরপর তিনি আবারও একদিন স্বপ্নাদেশ পান যে সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে হবে। পরের দিন তিনি দেখেন সমুদ্রে 3টি কাঠ ভেসে আসছে। তিনি সে কাঠগুলি সংগ্রহ করেন, কিন্তু তাতেও তার চিন্তা দূর হয় না, কারণ তিনি ভাবেন যে কোনো মূর্তি সাধারণত ধাতু এবং কোষ্ঠী পাথর দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে তখনও কোনো দেবদেবীর মূর্তি তৈরি হয়নি। তাহলে তিনি কিভাবে সে মূর্তি বানাবেন? এমন সময় হঠাৎ করেই এক ব্রাহ্মণ সেখানে উপস্থিত হন। তিনি নিজেই কাঠ দিয়ে মূর্তি বানানোর দায়িত্ব রাজার কাছে চেয়ে নেন। শুধু একটাই শর্ত তিনি রাজাকে দেন, যে যতদিন তিনি এই মূর্তি বানানোর কাজ করবেন ততদিন ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ যেন তার ঘরের দরজা না খোলে। যদি দরজা খোলা হয় তাহলে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্রাহ্মণের শর্তে রাজি হয়ে যান রাজা ইন্দ্রদ্যুম্ন। ফলে মূর্তি বানানোর কাজ শুরু হয়। রাজা প্রতিদিন মূর্তি বানানোর ঘরের কাছে দাঁড়াতেন এবং বাইরে থেকে আওয়াজ শুনতে পেতেন। এভাবে 7 দিন কেটে যাওয়ার পর রাজা একদিন বাইরে দাঁড়িয়ে থাকাকালীন মূর্তি তৈরির আওয়াজ বন্ধ হয়ে যায়। ধৈর্য সামলাতে না পেরে সেই বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন রানী তপস্যা। তখনই তিনি দেখেন যে সেখানে কাঠমিস্ত্রি নেই এবং মূর্তি নির্মাণের কাজও সম্পন্ন হয়নি। মূর্তির হাত গড়ার কাজ তখনও বাকি রয়েছে। এতে রাজার চিন্তা আরো বেড়ে যায়। তিনি ভাবতে থাকেন, এই অসম্পূর্ণ মূর্তি কিভাবে সম্পূর্ণ হবে, আর সম্পূর্ণ না হলে তা পুজো কিভাবে হবে। ঠিক তখনই নারদ মুনির আবির্ভাব হয়। তিনি রাজাকে জানান যে এরকমই এক অর্ধ সমাপ্ত মূর্তি স্বর্গের স্বীকৃতি স্বরূপ, তাই সে মূর্তির পুজো করলে তা মর্তেও স্বীকৃতি পাবে। নারদের কথা শুনে রাজা তখন সে অর্ধ সমাপ্ত মূর্তির পুজো শুরু করেন। সেই সঙ্গে সমুদ্রে ভেসে আসা নরম লোহার টুকরোটি জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করেন, এমনভাবে স্থাপন করেন যা আজ পর্যন্ত সকলের দৃষ্টির আড়ালে রয়েছে। আজও 12 বছর পর পর সমুদ্রে 3টি কাঠ ভেসে আসে। সে কাঠ দিয়ে একটি জগন্নাথ দেব, একটি বলরাম এবং আর একটি দিয়ে সুভদ্রার মূর্তি তৈরি হয়, যা নবকলেবর নামে পরিচিত। এই নবকলেবরের নিয়মানুযায়ী আজও যে পণ্ডিত স্বপ্নাদেশ পান, সেই পণ্ডিতই সমুদ্রে ভেসে আসা কাঠ সংগ্রহ করেন, আর সেই পণ্ডিতই দায়িত্ব নিয়ে নবকলেবর তৈরি করেন। কোথা থেকে কাঠ ভেসে আসে আজও তা সবার অজানা। শুধু এটুকু জানা যায় যে যে কাঠগুলি ভেসে আসে তা শুধুমাত্র সে গাছেরই হবে যেখানে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম চিহ্নিত থাকবে, কিন্তু তা কোথায়, কোন গাছ, তার কোনো ঠিকানা মেলেনি। আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে কিভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।